বিধানসভার অভ্যন্তরে প্রবেশ করেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, উলুবেড়িয়া পূর্বের বিধায়ক। গতকালকে তাকে বহিষ্কার করা হয়েছে। তার হাতে একটি কাগজ রয়েছে। তাহলে কি সেই কাগজেই নতুন স্বাক্ষর সম্বলিত যে 54 জনের স্বাক্ষর করা হয়েছে, 54 জন বিদ্রোহী তৃণমূল কংগ্রেস বিধায়ক তারা স্বাক্ষর করেছেন, সেই স্বাক্ষর সম্বলিত কাগজ কি তিনি আজকে বিধানসভায় জমা করতে গেলেন? যেহেতু আজকে অধ্যক্ষ নেই, তাহলে কি প্রিন্সিপাল সেক্রেটারির কাছে জমা করবেন? এই বিষয়টি কিন্তু জল্পনা ক্রমশ বাড়ছে। তার কারণ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি স্পষ্ট করে গিয়েছেন যে সংখ্যা কিন্তু ক্রমশ বাড়তে চলেছে। ইতিমধ্যেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দল ছাড়ার পরে প্রশান্ত কিশোর থেকে শুরু করে একাধিক সর্বভারতীয় স্তরের নেতৃত্ব তারা ফোন করেছেন। জয়রাম রমেশের নাম আমরা এখনো পর্যন্ত সূত্র মারফত জানতে পারছি। কংগ্রেস নেতা জয়রাম রমেশ তিনি কিন্তু গতকালকেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে মেসেজ করে শুভেচ্ছা জানিয়েছেন তার আগামীর পথ চলার জন্য। আমরা এখনো পর্যন্ত সূত্র মারফত সেই খবর জানতে পারছি। ফলত সব মিলিয়ে তোমাকে জানাই যে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে বিদ্রোহী বিধায়কের সংখ্যা ক্রমশ বাড়ছে। গতকাল সন্ধ্যায় আমরা দেখতে পেয়েছিলাম দুই বহিষ্কৃত বিধায়ক সন্দীপন সাহা এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এমএলএ হস্টেলে গিয়ে সেখানে বৈঠক করেছেন এবং সেই বৈঠকের পরবর্তী ক্ষেত্রে শিউরি সাহারা যখন বেরিয়ে এসছেন তারা কিন্তু বলেছেন যে দল বহিষ্কার করেছে, দলের তরফ থেকে বিধায়ক হিসেবে তারা বহিষ্কৃত নন। ফলত একটা সূত্র কিন্তু বলছে যে এই সংখ্যাটা কিন্তু আরও অনেকটা বাড়বে। যেটা বর্তমানে 54 রয়েছে সূত্রের খবর, সেই সংখ্যাটা কিন্তু আরও অনেকটা বাড়তে পারে বলে জানা যাচ্ছে। একেবারেই রাজা, এই যে তুমি বলছিলে, মানে আমরাও দেখলাম যে ইতিমধ্যেই কালকে বহিষ্কৃত হওয়ার পর ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তার কাছে ফোন এলো প্রশান্ত কিশোরের। ঠিক কি বিষয় নিয়ে এই ফোন এসেছে বা কি বিষয় ফোনালাপ হয়েছে সেই ব্যাপারে কি কিছু জানা গেছে? দেখো, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি আজকে স্পষ্ট করে বললেন যে ভোট কুশলী প্রশান্ত কিশোর, যিনি 2021 এই মুহূর্তে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে রাজার সঙ্গে। আমি আবারও যোগাযোগ করার চেষ্টা করছি, কিন্তু এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি বিধানসভায় পৌঁছে গিয়েছেন তাপস রায়ও, এবং 54 বিধায়কের সই নিয়ে বিধানসভায় পৌঁছেছেন এমনটাই সম্ভবত এমনটাই আশা করা যায়। এবং বিধানসভায় পৌঁছে গিয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তাপস রায় তিনি গোটা বিষয়টি বুঝিয়ে বলেছেন এবং বিধানসভায় ঢোকার আগে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন এবং তীব্রভাবে তৃণমূলকে তোপ দেখেছেন। তিনি পরিষ্কার বলছেন তৃণমূল দলটা দুটি ভাগে ভাগ হয়ে গেছে। এবং তাপস রায় আরও জানিয়েছেন যে তৃণমূল উঠে যাওয়াই উচিত, কারণ যে ধরনের ঘটনা ইতিমধ্যেই হয়েছে এবং বিরোধী দলনেতা নির্বাচনের ক্ষেত্রে যে বিধানসভায় যে সই জাল করার যে বিষয়টি উঠে এসেছে এবং এই ধরনের ঘটনা এখনো পর্যন্ত কখনো ঘটেনি। এবং তাপস রায় স্পষ্ট করলেন যে এতদিন তৃণমূল কংগ্রেস দলটা হয়তো আগে ছিল না, তাই এই ধরনের ঘটনা ঘটেনি, ধীরে ধীরে এই দলটাই উঠে যাবে বলছিলেন তাপস রায়। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন আমার সহকর্মী দেবারতী দাশগুপ্ত। দেবারতীর কাছে আসি। দেবারতী, ইতিমধ্যেই আমরা দেখছিলাম যে বিধানসভায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যেমন পৌঁছেছেন তাপস রায়ও, এবং একাধিক বিষয় নিয়ে তাপস রায় রীতিমতো একেবারে তোপ দাগলেন তৃণমূল কংগ্রেসকে। তিনি পরিষ্কার বললেন যে এই দলটা উঠে যাওয়ারই পরিক্রম হয়েছে এবং উঠে যাওয়াই উচিত। কোনো রেজিমেন্টের দল যদি না হয়, কোনো ব্যক্তিকেন্দ্রিক রাজনৈতিক দল, যেভাবে তৃণমূল কংগ্রেস এতদিন ক্ষমতায় ছিল, 1998 সালে এই দলটা প্রতিষ্ঠিত হলো, এবং একটা মানুষকে দেখে বা মাথার উপরে একজন রয়েছেন এই রকম অবস্থায় যখন একটা রাজনৈতিক দল গঠন হচ্ছে, অর্থাৎ ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি যে দলে চলে সেই দলের এরকম পরিণতি হওয়াটা শুধুমাত্র সময়ের অপেক্ষা থাকে। আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে অনাস্থা যে তুমুল ছিল এই রাজনৈতিক দলটার ভেতরে, এই তৃণমূল নেত্রী যাদেরকে সৈনিক বলে এসছেন, আজ যাদেরকে গিরগিটি বা আজ যাদেরকে গাদ্দার বলছেন, তাদের মধ্যে যে অনাস্থা চূড়ান্ত পর্যায়ে ছিল এবং পুঞ্জীভূত ক্ষোভ ছিল, আজকে এই ঘটনা আবারও সেটা প্রমাণ করলো। গতকাল থেকে এই নিয়ে তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি। আমরা দেখেছি সঞ্চারী যে গতকাল ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা দুজনেই স্পষ্ট করে দিয়েছেন যে ঠিক কি ঘটেছিল, এবং তাদের নাম কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্যে আমরা শুনেছিলাম। কিন্তু আজকে যেটা ঘটলো, মানে পরতে রং বদলাচ্ছে, প্রত্যেকটা সিচুয়েশন এমন তৈরি হচ্ছে যে আগের সিচুয়েশনের সঙ্গে পরের সিচুয়েশনের কোনো মিল নেই।
কিন্তু গতকাল যখন আমরা বিগ স্টোরিতে এইরকম একটি খবর সামনে এনেছিলাম এবং বারবার বলার চেষ্টা করেছিলাম যে বাংলায় এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের অবস্থা কি তাহলে মহারাষ্ট্র মডেলের মতো হতে চলেছে, ঠিক তেমনটাই কিন্তু এখানে দেখা যাচ্ছে। যেটা আমরা মহারাষ্ট্রে এর আগে রাজনীতির ক্ষেত্রে দেখেছি, শিবসেনার সঙ্গে কি হয়েছে সেটা আমরা দেখেছি, এই ছবিটা আবারও নতুন করে বাংলার রাজনীতিতে তৃণমূল কংগ্রেসের সঙ্গে হচ্ছে। এই যে কিছুক্ষণ আগে রাজা লাইভে যে কথা বলছিলেন আমাদের প্রতিনিধি রাজা সাহা, যে 54 জন বিধায়ক তারা এই মুহূর্তে বিধানসভায় গেছেন। অদ্ভুত একটা বিষয় এখানে আমার লাগছে, দীর্ঘদিন ধরে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক সঙ্গী, প্রথম দিন থেকে তার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রাজনীতিটা করছেন, তার মধ্যে অন্যতম নাম হচ্ছে ফিরহাদ হাকিম। সূত্র মারফত জানতে পারা যাচ্ছে যে ফিরহাদ হাকিম বিধানসভায় গিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমেছেন, 2 ঘন্টা তাকে অনুমতি দেওয়া হয়েছে ধর্নার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমেছেন, ফিরহাদ হাকিম তার দীর্ঘদিনের সঙ্গী তিনি চলে গিয়েছেন বিধানসভায়। এইরকম হয়তো আরো অনেক নাম রয়েছে, সূত্র মারফত একে একে সেই নামগুলো হয়তো সামনে আসবে, বা আমরা হয়তো সেই ছবিও দেখতে পাবো, বা আমরা হয়তো সেই সাইনও দেখতে পাবো যেখানে এলওপি নির্ধারণ করার জন্য আলাদাভাবে 54 জন তারা তাদের মত জানাতে বিধানসভায় উপস্থিত হচ্ছেন। রাজা যে কথা বলছিলেন যে স্পিকার উপস্থিত নেই, ফলে তাদের হয়তো যে কাজটার জন্য তারা গিয়েছেন, অর্থাৎ এলওপি তারা নিজেদের মতো করে বাজবেন সেটার জন্য তারা গিয়েছেন, সেটা হয়তো একটু ডিলে হতে পারে। কিন্তু এখানে আরো একটা কথা খুব গুরুত্বপূর্ণ বা তাৎপর্যপূর্ণ যেটা বলে রাখা উচিত, তৃণমূল কংগ্রেস যে দলটা এতদিন বাংলায় রাজত্ব করে গিয়েছে, 1998 সালের পর থেকে যে দলটার জন্ম হয়েছে, সেই দলটাতে এখনো পর্যন্ত কিন্তু সেই দলটা কিন্তু এখনো মুকুল রায়ের নামেই রেজিস্ট্রেশন করা রয়েছে। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস, অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস বা আরো যারা যারা নেতা নেত্রী রয়েছেন তৃণমূল কংগ্রেস এখনো পর্যন্ত মুকুল রায়ের নামেই কিন্তু রেজিস্টার। ফলে এই তৃণমূল কংগ্রেস কি আদৌ অফিসিয়াল, এই প্রশ্ন কিন্তু আজকে এই ঘটনার পরে আবারও সামনে এলো। তাহলে যে আসল তৃণমূলের কথা বারবার বলা হয়েছে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহারা, সেই আসল তৃণমূল কি এবার তৈরি করতে চলেছেন, যেখানে এই 54 জন বিধায়ক থাকছেন। তাহলে 80 জনের মধ্যে 78 হয়েছিল গতকাল, আর আজকে যদি দেখা যায় যে সেই সংখ্যাটা থেকে 54 বাদ পড়ে যাচ্ছে, তাহলে হাতে গোনা আর যে কজন বিধায়ক থাকলেন তারা কি মমতা বন্দ্যোপাধ্যায় চেয়ারপারসন তার উপর আস্থা, ভরসা, বিশ্বাস এগুলো রেখে তৃণমূল কংগ্রেস দলটা আগামী দিনে করে যাবে, নাকি এটা ডাইলিউট হয়ে যাবে, তাসের ঘরের মতো ভেঙে পড়তে তৃণমূল কংগ্রেসকে আমরা দেখেছি, সেই ছবি আমরা বারবার বলছি, দেখাচ্ছি, একটার পর একটা অনাস্থার খবর সামনে আসছে। যারা কাউন্সিলর তারা থাকছেন না, পঞ্চায়েতের একাধিক মেম্বার তারা থাকতে চাইছেন না, বিধায়করাও এখন দেখছি যে একেবারে উল্টো অবস্থানে দলের। তাহলে এই দলটা আর কতদিন থাকবে? অফিসিয়াল তৃণমূল কংগ্রেস তো ছিলই না, আর এখন যেটা হয়ে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে যে তৃণমূল কংগ্রেস, সেই তৃণমূল কংগ্রেসই বা কতদিন থাকবে, এই প্রশ্ন থাকছে সঞ্চারী। একদমই। দেবারতী, একটু জানাই তোমাকে, আমাদের সঙ্গে এই আলোচনায় রয়েছেন এই মুহূর্তে রাজনৈতিক বিশ্লেষক অমিতাভ কাঞ্জিলাল। দেবারতী, অমিতাভদা, মমতা বন্দ্যোপাধ্যায়ের কংগ্রেস আসল, নাকি মুকুল রায়ের নামে যে রেজিস্ট্রি করা যে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস দলটা, সেটা আসল তৃণমূল? আজকে যে বাংলার মানুষকে এই দিন দেখতে হবে এটা আমরা কেউ ভাবিনি। এই মুহূর্তে যা চলছে বিধানসভায়, নাটকীয় একটা সিচুয়েশন ছাড়া আর কিছু বলা যায় না। আপনার কি মূল্যায়ন? না দেবারতী, আমি তোমার একটি কথায় মৃদু আপত্তি জানিয়ে রাখি, ভাবিনি তা নয়। তোমাদের চ্যানেলে বসেই আমি একসময় প্রকাশ্যেই বলেছিলাম এই যে তৃণমূল কংগ্রেস দলটা আড়াআড়ি ফাটবে, দ্বিখণ্ডিত হয়ে যাবে, এবং হয়ে যাবে এই স্বার্থকে কেন্দ্র করেই। তার কারণ প্রথম কথা, এই যে নিয়ন্ত্রণহীন দুর্নীতি, সেই দুর্নীতির সঙ্গে তৃণমূল কংগ্রেসের সকল অংশ একমত হবেন না, সবাই তাকে জাস্টিফাই করতে আসবেন না। তবে এটাও ঘটনা যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গোটা বিষয়টা ঘটছে, সেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ব্যক্তিগতভাবে যে মানে একেবারে পরম পূজ্য কোন গ্রহণযোগ্য নেতৃত্ব তা নয়, বরং তার রাজনৈতিক কেরিয়ারকে যদি দেখা যায় তাহলে বোধহয় সেখানে দুটো পদক যুক্ত হবে যে তিনি যে দলেই গেছেন সেই দল থেকেই বহিষ্কৃত হয়েছেন। এখন প্রশ্নটা হচ্ছে এইখানে যে এক অভিনব সংকটের মুখে পড়লো বাংলার বিধানসভার বিরোধী বেঞ্চ। এই বিরোধী বেঞ্চের একটা গুরুত্বপূর্ণ গঠনমূলক ভূমিকা থাকে। বোঝাই যাচ্ছে এই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন যে ফ্র্যাকশনটা পড়ে রইল, সেই ফ্র্যাকশনটা আর কার্যত তৃণমূল কংগ্রেসের নাম সম্ভবত ব্যবহার করতে পারবে না। কারণ বিধানসভার যে স্প্লিটে আমাদের যে ডিফেকশন এবং
স্প্লিট সংক্রান্ত যে ধরনের বিধি ব্যবস্থা রয়েছে আমাদের সংবিধানে, সেই অনুসারে যদি রাজ্য বিধানসভার স্পিকার রবীন্দ্রনাথ বসু যদি এই 54 জন বিধায়কের অংশকেই আসল তৃণমূল বলে স্বীকৃতি দেন, তাহলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ইতিহাসের পৃষ্ঠায় চলে গেলেন, তার তথাকথিত তৃণমূল কংগ্রেস ইতিহাসের পৃষ্ঠায় চলে গেল, এবং সেটা চলে যাবে কার্যত তার শেষ পর্যন্ত তিনি যে নির্লজ্জতা দেখিয়েছেন দুর্নীতির সঙ্গে আপোষ থেকে শুরু করে এই শেষ দিন পর্যন্ত। সামান্য ডিমের আঘাতে মূর্ছা যাওয়া একজনকে দেখতে তিনি হাসপাতাল থেকে হাসপাতাল ছুটে বেরিয়েছেন, অথচ তার পার্টির কর্মীরা যখন মার খেয়েছেন, পার্টি অফিসগুলো যখন আক্রান্ত হয়েছে, তিনি তার ঘরের প্রাঙ্গণে রবীন্দ্র জয়ন্তী করেছেন। এই নেতৃত্বের এই যে দিশাহীনতাকে তিনি দেখিয়েছেন এবং একপেশে ভাবে অভিষেককে রক্ষা করবার এই যে প্রবণতা, এই সব মিলিয়েই তিনি বিশ্বাসযোগ্যতা, গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলেছেন তার দলের মধ্যেই, এবং সেক্ষেত্রে ইতিহাসের নাম হয়ে থেকে যাবেন, ভূগোলে কোথাও তারা চিহ্নিত থাকবেন না। ফলে এই মুহূর্তে যে জায়গাটা এসে দাঁড়ানো, আমি জানি না এই নতুন অংশ কোনো নতুন নাম নিয়ে আত্মপ্রকাশ করবে, নাকি তৃণমূল কংগ্রেসের পুরনো নামটাকেই, পুরনো সিম্বলকেই ব্যবহার করার চেষ্টা করবে, কি কারা হবেন তার নেতৃত্ব সময় বলবে। তবে এটা ঘটনা, এটা বোঝা যাচ্ছে যে এই অংশ অন্তত বর্তমান সরকারের সঙ্গে বিরোধিতার প্রশ্নে কতখানি তীব্র বিরোধিতায় যাবে, সেইটা কিন্তু দেখবার মতো ব্যাপার হয়ে থাকবে। আমরা তাকিয়ে থাকবো সেদিকে। বিধানসভার ভেতরে প্রধান বিরোধী দল বলে যদি এই ফ্যাকশনটা প্রতিষ্ঠিত হয়, তারা সত্যি সত্যি প্রকৃত বিরোধীর মতো কাজ করছে কিনা, নাকি আপোষকামী বিরোধী, মানে সাজানো বিরোধী ব্যাপারটা করে বসে থাকছে। আসলে এটাও একটা মেকানিজম এই অর্থে যে শ্রমিক ভট্টাচার্য বলেছিলেন যে আমরা কোনো খারাপ তৃণমূলকে বিজেপিতে জায়গা দেবো না, আমরা কোনো তৃণমূলকে দলটা তৃণমূলীকরণ করতে দেবো না। তাহলে দ্বিতীয় বিকল্পটা কি? বিকল্প হচ্ছে এই উপায়ে, এই যে ফ্যাকশনটা ঘটলো, সেইটার মাধ্যমে তৃণমূলের যে অংশটার খানিকটা মানে স্বচ্ছ ভাবমূর্তি আছে, তাদেরকে আলাদা করে তৃণমূল দলটার গায়ে লেগে থাকা এই যে চোর তকমাটা, সেই চোর তকমাটা পারমানেন্টলি ওই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন অংশের গায়ে লেপে দিয়ে তাদেরকে ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাস থেকে বহিষ্কার করার বন্দোবস্ত করা। এই যে সবাই বলছেন যে মহারাষ্ট্র মডেল এবার বাংলায় দেখা যাবে, তৃণমূল কংগ্রেসের মধ্যে এই মুহূর্তে যা অবস্থা, তাতে মহারাষ্ট্র মডেলই ভবিতব্য। মহারাষ্ট্র মডেলে যেটা হয়েছিল সেটা তো সরকার গঠনের প্রশ্নে একটা মানে ভাঙন, কিন্তু এখানে তো ভাঙন হয়ে সরকার গঠনের প্রশ্নে কেউ ভূমিকা রাখতে পারছেন না, কারণ এইখানে তারা গিয়ে বসবেন সেই বিরোধী বেঞ্চেই, এবং তাতে সরকারের লাভ ক্ষতি কি হবে সে তো আমি বললাম, তারা কতখানি তীব্র বিরোধিতায় যাচ্ছেন, সরকারের নীতির কতখানি যুক্তিসঙ্গত সমালোচনা করছেন, এগুলো আমরা ভবিষ্যতে তার দিকে তাকিয়ে থাকবো। কিন্তু ফর দ্য টাইমিং মহারাষ্ট্র মডেলের রিপিটেশন এটা নয়, যদিও অনেকটা ছাঁচ সেই রকমই, কিন্তু মহারাষ্ট্র মডেলের পুরোপুরি অনুকরণ একে বলা চলে না। সময় বাকিটা উত্তর দেবে। অনেক ধন্যবাদ অমিতাভ দা। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আজকে কি বলেছেন আরেকবার যদি একটু শোনানো সম্ভব হয়, সঞ্চারিক শোনাতে চাইবো। গতকালের পরে আজকে আবারও যখন বিধানসভায় প্রবেশ করছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সেই সময় আবারও সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। আমি আরেকবার একটু শোনাতে চাইবো ঠিক কি বলেছেন। কাজ এর সঙ্গে তার কি যোগাযোগ ছিল, সবই গোটা এটা একটা বড় নেক্সাস, পাবলিক মানি। আজকে আপনারা বলছেন না যে হুইসেল ব্লোয়ার, কালকে আমায় অনেকে বলেছেন যে হুইসেল ব্লোয়ারের কাজ। আমি আপনাদের এবার বলি, আমি নাম বলবো না, একজন বয়স্ক সিনিয়র সিটিজেন, আমি নামটা না বলে হচ্ছে আমি গোটাটা আপনাদের বলছি। আমি এক মিনিট, ডিয়ার ঋতব্রত আই এর সঙ্গে তার কি যোগাযোগ ছিল, সবই গোটা এটা একটা বড় নেক্সাস, পাবলিক মানি। আজকে আপনারা বলছেন না যে হুইসেল ব্লোয়ার, কালকে আমায় অনেকে বলেছেন যে হুইসেল ব্লোয়ারের কাজ। আমি আপনাদের এবার বলি, আমি নাম বলবো না, একজন বয়স্ক সিনিয়র সিটিজেন, আমি নামটা না বলে হচ্ছে আমি গোটাটা আপনাদের বলছি। আমি এর সঙ্গে তার কি যোগাযোগ ছিল যে হুইসেল ব্লোয়ারের কাজ। আমি আপনাদের এবার বলি, আমি নাম বলবো না, একজন বয়স্ক সিনিয়র সিটিজেন, আমি নামটা না বলে হচ্ছে আমি গোটাটা আপনাদের বলছি। আমি এক মিনিট, ডিয়ার ঋতব্রত আই, নামটা বলছি না, সিনিয়র সিটিজেন রিসাইডিং অ্যাট, জায়গাটাও বলছি না। I've taken note of your recent statement in the news media wherein you expressed willingness to act as a whistleblower to expose corruption. As somebody actively engaged in exposing corruption, as somebody actively engaged in exposing corruption, I wish to draw your attention specifically to the malpractices of former Minister Pulak Roy in the Public Health Engineering Department. I am in possession of documentary
documentary evidences showing irregularities in the procurement of ferules valued more than 200 crores under the Jal Jeevan Mission scheme. উনি আমার সঙ্গে দেখা করতে চেয়েছেন, আমি চেষ্টা করব আজকেই দেখা করার। এটা গোটাটাই তদন্ত হওয়া দরকার, মানে কার বরাবর দুর্নীতির শিরোমণি অভয় দাস তাকে এবং আরেকজন আকবর শেখ এদের বিরুদ্ধে ব্যবস্থা হবে, কিন্তু প্লিজ আপনি গুণাক করে পুলক রায়কে নিয়ে কিছু বলবেন না, আমরা বাকিটা নিশ্চিতভাবে দেখব। আমার এখন বলার সরকারকে অনুরোধ করব যে বিশেষ করে এরম পুলক রায়েরা, উলুবেরিয়া সরকাররা যারা আছেন, শুধু এরা নন, এখানে উনি পিডব্লিউডি পিএইচির মন্ত্রী ছিলেন। উনি কার জন্য পিডব্লিউডি পিএইচির মন্ত্রী ছিলেন? কোথায় হচ্ছে ওনার দপ্তরের আধিকারিকরা যেতেন? ওনার পিডব্লিউডির আন্ডারে যে রাষ্ট্রায়ত্ত আন্ডারটেকিংগুলো, দেবারতী, ইতিমধ্যেই আমরা দেখলাম তুমি যেমনটাই শোনাচ্ছিলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তিনি ইতিমধ্যেই তার বক্তব্য আমরা আরও একবার শুনলাম, এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই কিছুক্ষণ আগেও স্পষ্ট করেছিলেন যে দলে এই বিদ্রোহী বিধায়কের সংখ্যা বাড়তেই থাকছে। অতএব তারা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন বিধানসভায়। এর পরবর্তীতে কি হয় সেদিকে নজর আমাদের থাকছে।